অনলাইন ক্লাসে যুক্ত সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে আন্তরিক স্নেহ ভালোবাসা জ্ঞাপন করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করে আজকে আমি তোমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা নম্বর 140-41 পড়াবো। তা প্রথমেই তোমাদের সঙ্গে আমি পরিচয় হয়ে নেব। আমি কিশোর বিশ্বাস, শান্তিপুর নতুন চক্রের অন্তর্গত সূত্রাগড় ট্রেনিং একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাহলে এবার আমরা আমাদের পাঠদান শুরু করি। তা প্রথমেই তোমরা তোমাদের এই যে আমাদের পরিবেশ যে বইটি দেখতে পাচ্ছ, এই বইটার 140 পৃষ্ঠা সবাই বের করো। সবাই নিশ্চয়ই এতক্ষণে বের করে ফেলেছ। প্রথমে আমাদের এই বিষয়টাকে পড়ার আগে আমরা একটা বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ হচ্ছে যে কোনো কিছু পড়ার আগে আমাদের প্রথম একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের মূল বিষয়টা কি বলেছে। তা আমরা যে শিরোনামটা দেখতে পাচ্ছি, যা মাটি আর নেইকো খাঁটি, এই মাটি আর নেইকো খাঁটি আজ আমরা এই সম্পর্কে জানবো। তার আগে সর্বপ্রথমে আমরা এখানের যে চিত্রটা রয়েছে সেটাকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা ভালোভাবে ছবিটা পর্যবেক্ষণ করো। আমিও তোমাদের সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে একটা কারখানার ছবি এখানে রয়েছে, যার চিমনি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। কারখানার ঊর্ধ্ব গগনে কালো মেঘ জমে রয়েছে এবং কারখানার বর্জ্য পদার্থ মাটিতে এবং জলাশয়ে পতিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে চিত্র থেকে অনেক কিছু জেনে গেলাম। এইবার আমরা আসব আমাদের যে পাঠ্য বইয়ে যে এককটা আমরা আজকে পড়ছি। তোমরা আমার সঙ্গে আঙুল দিয়ে দিয়ে পড়বে, কেমন? তাহলে আমরা প্রথমে এটাকে ভালোভাবে একবার পড়ে নেব। পড়ে নেওয়ার পরে আমি তোমাদের সঙ্গে দ্বিতীয়বার যখন তোমাদেরকে ব্যাখ্যা করে বিষয়টাকে বুঝিয়ে দেব, বুঝিয়ে দেওয়ার পর এখান থেকে কিভাবে প্রশ্ন করতে হয় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যেই রয়েছে, সেগুলো আমরা সবাই আলোচনার মাধ্যমে এটা জেনে নেব। তাহলে আমরা শুরু করছি, মাটি আর নেইকো খাঁটি। তাহলে এই কথার মধ্যে দিয়ে আমাদের একটা সংশয় কাজ করছে। আমরা বিগত দিনে মানে বহু পূর্বে বা বাপ ঠাকুর দাদারা যখন বলতেন যে মাটি খাঁটি, একটা কথা বলতেন, তা আমরা শিখেছি যে মাটি খাঁটি অর্থাৎ মাটি খাঁটি কথার অর্থ হচ্ছে আসল বা প্রকৃত। তাহলে মাটি আর নেইকো খাঁটি এই কথার মধ্যে দিয়ে একটা সংশয় কাজ করছে যে মাটিতে কোনো দোষ ধরা পড়েছে বা আমরা মাটিকে দূষিত করছি, এরকম একটা কিছু আমাদের এই পাঠ্য অংশে আমরা মাধ্যমে শিরোনামের মাধ্যমে আমরা জানতে পারছি। তা দেখা যাক এবার আমরা বিস্তারিত বিষয়টা একটু পর্যালোচনা করি। তাহলে আমি পড়ছি, তোমরা আমার সঙ্গে আঙুল দিয়ে পড়বে, কেমন? তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রসুলদের গ্রামটা বেশ সুন্দর। সবারই কিছু না কিছু জমি আছে, চাষবাস করে, বছরের খাবার পেয়েই যায়। মাঠ একদম সবুজ, কেনই বা হবে না? পাশেই তো নদী,
সারা বছর জলের অভাব হয় না, তাই নানা রকম ফসল হতো। একদিন ছিল ওদের পাশের গ্রামে একটা কারখানা হবে, ঠান্ডা পানীয় জল তৈরির কারখানা। রসুল ভেবেছিল, বাহ, বেশ ঠান্ডা জল খাওয়া যাবে আর অনেকে কাজ পাবে। কিন্তু বছর দুয়েক পর সবকিছু কেমন যেন হয়ে যেতে লাগলো। এর ফলে নদীর জল কমে যেতে লাগলো। ওদের গ্রামের পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো। ফসলের পরিমাণ কমে গেল। মাটিতে নানা বিষ মিশতে লাগলো। কারখানার নোংরা জল থেকে নানা ধরনের অসুখে ভুগতে লাগলো গ্রামের মানুষ। সবাই খুব খুব চিন্তিত হয়ে পড়ল। তাহলে আমরা একবার এটাকে আমরা পড়ে নিলাম। এবার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে এখানে বিশদভাবে এই জিনিসটাকে বুঝিয়ে দেব, কিভাবে এখান থেকে বিভিন্ন প্রশ্ন করা যায়, কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর এখান থেকে পড়েই দিতে পারি। তা দেখো, আমি আবার তোমাদেরকে ব্যাখ্যা করছি। তা এখানে একটা গ্রাম বলছে, যে গ্রামটা বেশ সুন্দর, রসুলদের গ্রাম। কাদের গ্রাম? রসুলদের গ্রাম। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে গ্রামটা কাদের ছিল, তাহলে তোমরা নিশ্চয়ই এবার উত্তর দিতে পারবে ঠিকঠাক ভাবে। তাহলে এক কথায় এটা হবে রসুলদের গ্রাম ছিল। আচ্ছা, তোমরা বলো তো দেখি, তোমরা কে কে গ্রাম দেখেছো বা তোমরা কে কে গ্রামে বাস করো? তোমরা আমার এই ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোন গ্রামে বাস করো, বা কে গ্রাম দেখেছো বা কে গ্রাম দেখোনি। তাহলে আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে ধারণাটা দিচ্ছি। গ্রাম সাধারণত সবুজে ভরা হয়, যেটা আমরা বইয়ে পড়েছি যে একদম সবুজ। গ্রামটা ছিল একদম সবুজ। তার আর একটা কারণ হচ্ছে যে আমরা এটাও পড়েছি যে গ্রামের পাশেই একটা নদী ছিল। অর্থাৎ যেখানে নদী থাকে সেই গ্রামের কিন্তু ফসল, অর্থাৎ সে ফসল চাষ করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে জল লাগে। তাহলে সেই জলের যোগানটা কোথা থেকে পাচ্ছি আমরা? নদী থেকে। তাহলে আমাদের যেহেতু নদী আছে, আমাদের সেখানে জলের যোগান রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এই জন্য এখানকার ফসলও কিন্তু অনেক ভালো হয়, যেটা আমরা এই পাঠ্যাংশ থেকে জানতে পেরেছি। এবার সাধারণত গ্রামের পরিবেশটা কেমন হয়? খুব মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ, যেখানে অজস্র সবুজ ঘন ঘাস এবং চারিদিকে ফসল, ধান ক্ষেত, পাট ক্ষেত, বিভিন্ন ধরনের ফসল দিয়ে গ্রামের পরিবেশটা সাজানো থাকে। যেখানে গ্রাম আমরা যদি একটু লক্ষ্য করে থাকি, যদি তোমরা যাদের বাড়ি গ্রামে তারা তো নিশ্চয়ই জানো, যে সমস্ত ছাত্রছাত্রীর বাড়িতে যারা শহরে বাস করো তারা হয়তো জেনে থাকবে, তার বাবা কিংবা ঠাকুরদার কাছে শুনে থাকবে, বা তাদের সঙ্গে গিয়েও দেখে থাকবে। দেখে থাকলে তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা কাজ করবে এখানে। তা গ্রামের পরিবেশটা খুব মনোরম প্রকৃতির হয়। সেখানে শুদ্ধ বায়ু, হ্যাঁ, এবং অনেকটা ফাঁকা ফাঁকা জনবসতি হয়। গ্রামের মানুষরা সাধারণত একটু সহজ সরল প্রকৃতির হয় এবং তারা খুব কর্মঠ হয়। যেহেতু তাদের জীবিকা মূলত কৃষি নির্ভর জীবিকা, এই কৃষি নির্ভর জীবিকা হওয়ার জন্য তাদের পুরোটাই কিন্তু সারা বছরই তাদেরকে রোদ জলে ভিজে পরিশ্রম করতে হয়। তাহলে এবার আমরা আসি মূল বিষয়ে, যে তাহলে আমরা একটা গ্রামের চিত্র জানতে পারলাম, এবং গ্রামে কি কি থাকে। বেশি পরিমাণে গাছপালা থাকে, এবং গ্রামে আমরা যদি লক্ষ্য করে থাকি দেখবে
যে গ্রামের বাড়িগুলো সাধারণত মাটির দেয়ালের হতে পারে, উপরে টিনের চালা হতে পারে, উপরে খড় জাতীয় পদার্থ দিয়ে চালা হতে পারে, আর কি হতে পারে যে আর হতে পারে যে সেখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। তো এবার আমরা আসছি পরবর্তী লাইনে, সবারই কিছু না কিছু জমি আছে। তাহলে যেহেতু আমি বলেছি গ্রামের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষি নির্ভর, সেই জন্য জমিটাই তাদের যে মেন সম্পদ, সেই জন্যই তাদের জমি থাকা কিন্তু চাই। চাষবাস করে বছরের খাবার পেয়ে যায়, যেহেতু তাদের খাবারটা বছরের খাবার পেয়ে যায় এই কারণেই যে তাদের যে প্রত্যেকটা মানুষের যে জমি আছে সেই জমিতে তাদের ফসল হয়। তাদের যেহেতু আর কোনো রোজগারের রাস্তা নেই, তারা কি করে সাধারণত তাদের মন দিয়ে তাদের যে জমিটা রয়েছে সেই জমিতে ফসল ফলায়। সারা বছরই কিছু না কিছু ফসল ফলানো হয়, সেই ফসল দিয়ে তাদের সারা বছরের রুটি হয়। আচ্ছা, এবার আসছি আমরা, এবার যদি আমি এখানে একটা প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা বলতে পারবে, নিশ্চয়ই পারবে, যে গ্রামের পরিবেশটা কেন সবুজ হয়? সবুজ তার কারণ হচ্ছে গ্রামের বিস্তৃত এলাকায় চারিদিকে গাছ এবং ধুধু মাঠ, যে মাঠে ধান, পাট, সর্ষে, জোয়ার বাজরা সমস্ত কিছুই কিন্তু এই মাঠ থেকে আমরা পাই। আমরা যত ধরনের খাবার আমরা খাই না কেন, তার সিংহভাগই কিন্তু এই জমি থেকে আসে। এবার আমরা আসছি যে যদি আমরা এই পাঠ্যাংশ থেকে আমরা নদীর নাম জানতে পারিনি, কিন্তু নদীর কথা উল্লেখ আছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে নদীর ইংরাজি কি? নিশ্চয়ই ছাত্রছাত্রীরা তোমরা নদীর ইংরাজিটা আমাকে তোমাদের খাতায় লিখে দেখাবে, ঠিক আছে? এবং পাশাপাশি তোমরা দুটো নদীর নামও লিখে দেখাবে। তাহলে আমরা এখান থেকে, তবু আমি তোমাদের সুবিধার্থে বলছি, আমাদের যেমন ভাগীরথী নদী, যমুনা নদী নাম শুনেছ নিশ্চয়ই, পদ্মা, তারপরে গঙ্গা, এগুলো হচ্ছে আমাদের নদীর নাম। তাহলে তোমরা আরো অনেক নদী আছে, কাবেরী, তিস্তা, তোরসা, তাহলে এগুলো তোমরা খাতায় লিখে আমাকে জানাবে। এবার আসছি পরবর্তী লাইনে, যে সারা বছর জলের অভাব হয় না। জলের অভাব এই জন্যই হয় না যে যেহেতু পাশে নদী ছিল, তাই নানা রকম ফসল ফলতো। একদিন শুনেছিল ওদের পাশের গ্রামে একটা কারখানা হবে। এখানে আমরা প্রথমে শুরুতে যে কারখানার চিত্রটা আমরা দেখেছিলাম, সেই চিত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে গ্রামে সাধারণত কারখানা হয় না। কারখানাটা কি হয়, শহরের একটা প্রান্তে বেশিরভাগ ক্ষেত্রে হয়, আবার গ্রামের থেকে একটু দূরে। তাহলে এই কলকারখানা যেখানে তৈরি হয় সেখানে প্রচুর কর্মসংস্থান হয় ঠিকই, কিন্তু যদি কলকারখানা ঠিকমতো পরিচর্যা না করা যায় তাহলে আখেরে আমাদের ক্ষতি হয়। কিভাবে ক্ষতি হয়? যে কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে, এই ধোঁয়ার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, যে গ্যাসটা আমাদের শরীরের পক্ষে, সমগ্র মানব জাতির পক্ষে খুবই ক্ষতিকারক। এবং কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থগুলো মাটিতে, বিষাক্ত রাসায়নিক পদার্থ মাটিতে দীর্ঘদিন ধরে মিশতে, এর ফলে কিন্তু মাটি বিষাক্ত হচ্ছে, মানে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে, দিন দিন হ্রাস পেতে পেতে সেখানে আগে যেখানে প্রচুর পরিমাণে ফসল ফলতো
সেই জায়গায় এখন আস্তে আস্তে ফসলের পরিমাণ কমে যাচ্ছে। তাই কারখানা হওয়া ভালো, কিন্তু কারখানার পাশাপাশি কারখানার যে সমস্ত মালিক থাকেন তাদেরকে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে একটা কারখানা করার পরে যে আমাদের প্রাকৃতিক পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেই দিকটা যদি আমরা নজর রাখতে পারি তাহলে আমাদের অতটা ক্ষতি হবে না। তা যাই হোক, এবার ঠান্ডা পানীয়, এবার আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারি যে গ্রামে কিসের কারখানা তৈরি হচ্ছিল। যদি আমরা এখান থেকে একটা প্রশ্ন তৈরি করি তাহলে তোমরা সহজেই উত্তর দিতে পারবে যে ঠান্ডা পানীয় জলের কারখানা তৈরি হচ্ছিল। তা এই প্রসঙ্গে বলে রাখি, ঠান্ডা পানীয় জল বলতে আমরা কি বুঝি? আমরা জল দেখেছি, পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল, তাহলে এগুলো তো জল, টিউবওয়েলের জল। তাহলে এই এতগুলো জল, এত প্রকার জলের কথা বললাম, কিন্তু সব জলই কিন্তু পানীয় জল নয়। পানীয় জল সেই জলটাকেই বলে, এক কথায় তোমরা জেনে থাকবে, আমাদের খাবার যে জলটা আমরা যে খাই, বিশুদ্ধ জলটা যে আমরা পান করি, এই জলটাকে পানীয় জল বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা নদীর জল নিশ্চয়ই কেউ খাবে না। আগেকার দিনে তো এটাই খাওয়া হতো, নদীর জল মানুষ ফিল্টার করে জ্বালিয়ে আগুনে উনুনে দিয়ে জ্বালিয়ে ফুটিয়ে খেত। আগেকার দিনে ভালো বাংলায় যদি বলি ফুটিয়ে খেত। তাহলে এই যখনই রসুলদের গ্রামে এই কারখানার কথা হবে শুনেছিল, রসুল খুব আনন্দিত কণ্ঠে বলেছিল, বাহ, বেশ ঠান্ডা জল খাওয়া যাবে। তার মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়েছিল। কেন হয়েছিল? সে তখন জানতো না যে তার এই কারখানার ফলে তাদের জমির উর্বরতা নষ্ট হবে, তাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং তাদের এই নদী নালার বা পুকুরের মাছ মারা যাবে। এই সম্পর্কে রসুলের কোনো ধারণা ছিল না। যখন ধারণাটা তার জন্মালো বা সে বুঝতে পারলো 2 বছর 2 পরে, যখন সেই গ্রামের পুকুরের মাছ মারা যেতে বসলো, তখন সে বুঝতে পারলো যে এটা আমাদের আখেরে ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমরা এবার পরবর্তীতে চলে আসছি। তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে প্রশ্ন করছি আবার উত্তরও দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি তোমরা অন্য কোনো প্রশ্ন তোমাদের জানার থাকে, ক্লাসের শেষে তোমাদের সময় দেব, তোমরা আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তাহলে নদীর জল কমে যেতে লাগলো বলছে। তাহলে নদীর জল কমে যেতে লাগলো কি কারণে? ওদের গ্রামে এটা একটা প্রশ্ন হতে পারে যে নদীর জল কমে যেতে লাগলো কেন? ওদের গ্রামে পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো। দেখো, পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো। তাহলে এই পুকুরের মাছ মরে যাওয়ার 2টো কারণ হতে পারে। প্রথম কারণটা যদি আমি বলি যে পুকুরে যে পরিমাণ জল ছিল তার থেকে পর্যাপ্ত পরিমাণে মাছ যদি থাকে, এই একটা কারণে মাছ মারা যেতে পারে। আর একটা কারণ হতে পারে যে পুকুরে জলের পরিমাণ ঠিকই ছিল, কিন্তু মাছে কোনো ভাইরাস ঘটিত রোগ হওয়ার ফলে মাছটা মারা যেতে পারে। আর কি হতে পারে? যে পুকুরের জলটাই দূষিত হয়ে গেছে, যার ফলে পুকুরের মাছ মারা যেতে পারে। তাহলে আমরা এই 3টে বিষয় জানতে পারলাম যে মাছ কিভাবে মারা যেতে পারে। একটা হচ্ছে পুকুরে যতটা জল আছে তার থেকে যদি মাছের সংখ্যা অধিক হয়, তাহলে এই একটা কারণে মাছ মারা যেতে পারে। আর একটা কারণ হতে পারে মাছে কোনো ভাইরাস ঘটিত, শরীরে যদি কোনো জীবাণু, আমাদের যেমন রোগ ব্যাধি হয়, মাছেরও তো রোগ ব্যাধি হয়, তা যদি সেইটা
হয় তাহলে সেই কারণে মাছ মারা যেতে পারে। আর একটা কারণ হচ্ছে যদি আমাদের পুকুরের জল বিষাক্ত হয়ে যায়, অর্থাৎ মাছ বসবাসের অনুপযোগী হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাছ মারা যেতে পারে। ফসলের পরিমাণ কমে গেল, আমরা আগেই বলেছি যে ফসলের পরিমাণ কমে যেতে পারে কি কারণে। এক, যে আমার যে আগে মাটি যে উর্বর ছিল, যে উর্বর অর্থাৎ সারযুক্ত মাটি ছিল, সেই মাটিটা দীর্ঘদিন কলকারখানার বর্জ্য পদার্থ এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশে মিশে মাটি উর্বরতা শক্তি নষ্ট করে দিচ্ছে। তাহলে সেই উর্বরতা শক্তি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের পরোক্ষভাবে আমাদের ফসলের উৎপাদনও কমে যাবে। এবার আমরা আসছি যে আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম যে চিমনি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, তাহলে পরিবেশে বায়ুমণ্ডলটাকে দূষিত করছে চিমনির ধোঁয়া। কিন্তু আমরা নিচে যদি লক্ষ্য করি, এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা পাইপ দিয়ে কিছু তরল পদার্থ জমিতে এবং নদীতে পতিত হচ্ছে। তাহলে এখানে আমার দুটো জায়গা কিন্তু দূষিত হচ্ছে। দীর্ঘদিন যদি আমার জমিতে মাটিতে যদি বর্জ্য পদার্থ পড়তে থাকে, তাহলে সেই মাটিটা একটা সময় দূষিত হবে। এই জন্যই কিন্তু এই এককটার নাম দিয়েছে মাটি আর নৈকখাটি, অর্থাৎ মাটি ধীরে ধীরে উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, যার ফলে আমাদের কি হচ্ছে, ফসল কম হচ্ছে। এবং এইটা যখন জলের সঙ্গে মিশে যাচ্ছে, জলকে দূষিত করছে, যার ফলে আমাদের নদী বা খাল বিলের মাছ মারা যাচ্ছে। এবং পাশাপাশি এই যে পরিবেশটাকে দূষিত করা হয়ে যাওয়ার জন্য গ্রামের মানুষও নানান রকম রোগ ব্যাধিতে ভুগছে। তোমরা নিশ্চয়ই ভালোভাবেই জানো যে আমরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই যে ঘরে বসে ক্লাস করছি কি কারণে, এটাও কিন্তু একটা মারণ ব্যাধির ভয়ে আমরা কিন্তু স্কুল যাচ্ছি না, তার জন্য আমরা কিন্তু আজকে এই ঘরে বসে ক্লাস করছি। তাহলে মানুষের মৃত্যু ভয়টা হচ্ছে সব থেকে বড় ভয়। তাহলে এই যে ধীরে ধীরে গ্রামের পরিবেশটা দূষিত হয়ে গ্রামের মানুষ যখন ভুগতে শুরু করছে, তখন তারা কিন্তু একটা আশঙ্কার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে মোটামুটি বিস্তারিতভাবে জানলাম। এবার আমাদের এই পাঠ্য বইয়ে দেখতে পাচ্ছ যে একটা ছককে আমি একটু বুঝিয়ে দেবো এবং আমরা বোর্ডও ওয়ার্ক করবো। ঠিক আছে, আমরা বোর্ডে এই ছকটা করার চেষ্টা করব। প্রথমেই দেখো এখানে 3টে ছক আছে। যদি আমরা দেখো, আমরা চেষ্টা করছি আঁকার। এখানে প্রথম ঘরে বলছে কি ছিল, এখন কি হয়েছে, কি ছিল, এখন কি হয়েছে, কেন এমন হলো। আমি তোমাদের এই বিষয়টা বোর্ডে বুঝিয়ে দিচ্ছি এবং করে দিচ্ছি। ক্লাস শেষে তোমরা এটা নিজের খাতায় এটাকে করে আমাকে ক্লাসে দেখাবে। আমি তোমাদের খাতা দেখে কারেকশন করে দেব। যদি কোথাও কারো ভুল থাকে সেগুলো আমি কারেকশন করে দেব। কেমন? তাহলে আমরা শুরু করছি। যে আমাদের যেহেতু 3টে বিষয় আছে, দেখো বলছে, এখানে বলছে কি ছিল, কি ছিল, এখন কি হয়েছে।
এখন কি হয়েছে, আরেকটা হচ্ছে কেন এমন হলো। তাহলে আমরা এই জায়গা থেকে বিষয়টা জানার চেষ্টা করব। দেখো তাহলে প্রথম কি আছে, রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো। এটা হচ্ছে কি ছিল ঘরে, রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো। আচ্ছা আমি একটা লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে কেমন। রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো, রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো। আচ্ছা তাহলে আমরা এই ঘরটায় লিখে দেওয়া আছে ফসলের পরিমাণ কমে গেছে, ঠিক আছে, এখানে ফসলের পরিমাণ কমে গেছে, এখানে বইয়ে রয়েছে। এবার তোমরা তো যে আমরা তো এই জায়গাটা পড়েছি, আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাহলে কেন এমন হলো, তাহলে এর উত্তর আমরা তোমরা নিশ্চয়ই পারবে। তবুও আমি তোমাদেরকে এই বিষয়টা একটু হেল্প করব। আমি আজ এইটা বলে দেবো, পরের গুলো আমি আর বোর্ডে লিখবো না, তোমরা বোর্ড ওয়ার্ক করে নেবে, বাড়িতে খাতা করে নেবে, বোর্ড আমি তোমাদেরকে পরবর্তী গুলো বলে দেব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, কেন এমন হলো। তাহলে প্রথম ছিল রসুলদের গ্রামের জমিতে নানান রকম ফসল হতো, এই একটা, ফসলের পরিমাণ কমে গেছে, এখন কি হয়েছে, আর কেন এমন হলো। তাহলে এই ঘরটায় তোমরা সবাই লিখে ফেলো, এখানে লেখো মাটিতে কারখানার নোংরা বিষ মিশ্রিত কি লিখলাম, মাটিতে কারখানার নোংরা ও বিষ মিশ্রিত পদার্থ পতিত হয়। আচ্ছা পতিত কথার মানে হচ্ছে পড়ে যাওয়া, অর্থাৎ মিশে যাওয়া। তাহলে এই মাটির সঙ্গে যখন মিশে যাচ্ছে এই বিষ মিশ্রিত পদার্থ, তখনই কিন্তু মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। তাহলে আমরা এরপরে আমরা আর লিখছি না, তোমরা কি করবে, এইখানে একটা দাগ দিয়ে দেবে, দাগ দেওয়ার পরে দেখবে পরের যে ঘরটা রয়েছে, পরের ঘরটায় আমরা লক্ষ্য করব যে কি রয়েছে। এই ঘরটায় তাহলে কি ছিল, এই ঘরটায় দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, মাঝখানে কি ছিল, জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন মানে তাহলে আমরা পড়েছি যে এইখানে আমাদের জমির ফসল নষ্ট হয়ে গেছে,
তাই জমির ফসল নষ্ট হয়ে গেছে, আর কেন এমন হলো। তাহলে জমির ফসল নষ্ট হয়ে গেছে বলছি, তাহলে আগে কি ছিল, জমিতে প্রচুর ফসল হতো। আমরা জেনেছি যে প্রথম দিকে জমিতে প্রচুর ফসল হতো। আচ্ছা, এই ঘরটায় তো তোমাদের দেখো বইয়ে লেখাই রয়েছে জমির ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে এই ঘরটা আমি এই জন্য লিখছি না, ঠিক আছে? তোমরা এটা তো দেখে দেখে লিখে নেবে। কিন্তু তার পরের ঘরে দেখো কেন এমন হলো। তাহলে কেন এমন হলো, কি কারণে? তার কারণ হচ্ছে যে দূষিত মাটি, অর্থাৎ দূষিত কথার মানে হচ্ছে খারাপ বলতে পারো। দূষিত মাটি কখনোই ভালো ফসল দিতে পারে না। কি বললাম? দূষিত মাটি কখনোই ভালো ফসল দিতে পারে না। তাহলে মাঝখানের যে অংশটা আমি কিন্তু লিখছি না, তোমরা কিন্তু যেহেতু বইয়ে লেখা রয়েছে, দেখো জমির ফসল নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আগে কি ছিল, কি ছিল, জমিতে প্রচুর ফসল হতো। আর এই ঘরটায় জমির ফসল নষ্ট হয়ে গেছে, আমি লিখেই দিই জমির ফসল নষ্ট হয়ে গেছে। তাহলে তোমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে থাকবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা অবশ্যই আমাকে ক্লাস শেষে জানাবে যে আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকলাম। এবং আমরা তারপরে দেখো আর একটা ছক রয়েছে, এই ছকটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। বোঝানোর পরে তোমরা এটা বাড়ি থেকে করবে। তোমাদেরকে এটা ক্লাসের ভার বলতে পারো। ক্লাসে তোমাদেরকে এটা দেয়া হবে, তোমরা করে খাতায় করে আমাকে দেখিয়ে নেবে। আচ্ছা, আমি পরবর্তী অংশটা আবার একটু পড়ে তোমাদের শোনাচ্ছি। রসুল বলল, আজকাল নদীর জল নোংরা হয়ে যাচ্ছে কেন? সে প্রশ্ন করছে। দিদিমণি বললেন, জল কমে যাওয়া একটা কারণ তো বটেই। নদীর জল নষ্ট হওয়ার আর কি কি কারণ হতে পারে বলে মনে করো? এটা দিদিমণি তোমাদের উদ্দেশ্যে আমি যেমন তোমাদেরকে বলছি প্রশ্ন করছে। দিদিমণি আরো বলেন, নদীর জল ছাড়াও নানা কারণে মাটিও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে নদীর জল যেমন দূষিত হচ্ছে, এই রকম ভাবে আমাদের মাটিও নানা কারণে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ মাটিতেও নানান রকম মাটি দূষিত হয়ে যাচ্ছে। এবার আমরা একটা ছকের মাধ্যমে আজকের পাঠদান শেষ করব। সেই ছকটা দেখো কি রয়েছে, বলছে মাটি কি কি নষ্ট হয়ে যায় তা বন্ধুদের সঙ্গে আলোচনা করে লেখো। এই যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের করার কথা, তবু আমি তোমাদের একটু টাস্ক দিয়ে দিচ্ছি। তোমরা সেটার পরে না দেখে আমার কথা ভালো করে শুনে সেই বিষয়টা তোমরা আলোকপাত করবে। তাহলে প্রথম দেখো, মাটি খারাপের ফলে যা যা হয়। তাহলে মাটি খারাপ হলে যে যে জিনিসগুলো হয় সেখানে তার তিনটি কারণ এখানে লেখা রয়েছে। বলছে মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যাওয়া, এই একটা কারণ।
মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়, অবশ্যই কমে যাবে। মাটির ওপরটা নষ্ট হয়ে যায় এবং মাটিতে জল জমে থাকা। তাহলে আমরা এই 3টে পয়েন্টের উত্তর পাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমটা যদি আমরা উত্তর খুঁজি যে মাটিতে ফসল তৈরির ক্ষমতা কমে যাওয়া, ডান দিকটা আছে কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়। তাহলে মাটি খারাপ হয়ে যায় কি কি কারণে? যদি দীর্ঘদিন মাটিতে বিষাক্ত পদার্থ মিশতে থাকে, তাহলে যদি মাটিতে দীর্ঘদিন বিষাক্ত পদার্থ মিশতে থাকে সেই কারণে মাটি খারাপ হতে পারে। আরেকটা কি বলছে? মাটির ওপরটা নষ্ট হয়ে যাওয়া। তাহলে মাটির ওপরটা নষ্ট হয়ে যাওয়া কি কারণে হয়? যদি জলের সঙ্গে নানা রাসায়নিক পদার্থ মাটিতে মিশতে থাকে তাহলে কিন্তু মাটির উপরটা নষ্ট হয়ে যাবে। রাসায়নিক যে বিষাক্ত পদার্থ মাটির উপরে যদি স্তরটাকে নষ্ট করে দেয় তাহলে সেখানে কিন্তু কোনো ফসল ভালো হবে না। আর মাটিতে জল জমে থাকা, বলছে মাটিতে জল জমে থাকা। আচ্ছা, তোমরা নিশ্চয়ই শুনেছো যে প্লাস্টিক জাতীয় পদার্থ অনেক জায়গায় নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের সরকার, কিন্তু এর উপদ্রব থেকে আমরা নিজেরাই সচেতন নয় বলে কিন্তু আমরা রেহাই পাচ্ছি না। আমরা দেখেছি যে যদি একটা প্লাস্টিক মাটির মধ্যে দীর্ঘদিন থাকলেও কিন্তু সেটা পচে না। তার কারণে কি হতে পারে? যে মাটিতে জল জমে থাকে, অর্থাৎ যদি একটা আস্তরণের নিচে, মাটির নিচে যদি প্লাস্টিক জমে থাকে তাহলে সেখানে কিন্তু জলটা ভূগর্ভস্থে যেতে পারে না, বাধা পায়। এই কারণে বলা হচ্ছে মাটিতে জল জমে থাকে কেন, এটা একটা কারণ। আর মাটির উপর যদি প্রচুর নোংরা আবর্জনা যদি প্রতিনিয়ত আমরা ফেলতে থাকি সেটা একটা কারণ হতে পারে। তা যাই, প্রিয় ছাত্রছাত্রী, আমরা এর আগে এই পাঠ্যাংশটা ভালোভাবে আমরা পড়েছি। দ্বিতীয়বার আমরা এই লাইন ধরে ধরে ব্যাখ্যা করে দিয়েছি। এবার তোমরা দেখবে কিভাবে এই পাঠ্যাংশ থেকে আমরা নিজেরাই প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তর আমরা এই পাঠ্যাংশ থেকেই খুঁজে বের করব এবং আমরা নিজেদের মধ্যে বলার চেষ্টা করব। এছাড়াও আমরা এখান থেকে আর কিভাবে করতে পারি, যেমন শূন্যস্থান তৈরি করতে পারি, সংক্ষিপ্ত প্রশ্ন আমরা তৈরি করতে পারি। তা আমি তোমাদের সঙ্গে এবার সেই বিষয়ে আলোকপাত করব, তোমরা মন দিয়ে শুনবে, কেমন? তাহলে আমি প্রথমে শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা যে গল্পটা পড়লাম সেই গল্পটার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করি তাহলে কিভাবে করতে পারি, যে রসুলদের গ্রামের সবাই কিভাবে বছরের খাবার পায়। তাহলে আমরা এই প্রশ্নটা যদি করি তাহলে আমরা পূর্বেই জেনেছি যে রসুলদের গ্রামের সবাই চাষবাস করে সারা বছরের খাবার পায়। এছাড়া আমরা আর কি প্রশ্ন করতে পারি, যেমন ধরো গ্রামের জমিতে কিসের পরিমাণ কমতে লাগলো। আমরা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে গ্রামের পরিবেশ জমিতে কিসের পরিমাণ কমতে লাগলো। তাহলে আমরা দেখেছি যে গল্পের মধ্যে আমরা জেনেছি যে 2 বছর ধরে ফসল কমতে শুরু করেছে। তাহলে আমরা এর উত্তরটা সুন্দর করে গুছিয়ে যদি বলি গ্রামের জমিতে কিসের পরিমাণ কমতে লাগলো, তাহলে বলবো গ্রামের জমিতে ফসলের পরিমাণ কমতে লাগলো। তদ্রূপভাবে গ্রামের মানুষের কি কি অসুবিধা দেখা দিল, এটা যেমন একটা প্রশ্ন। তাহলে তোমরা আমার সঙ্গে কি উত্তর দেবে, যে গ্রামের মানুষের কি কি অসুবিধা দেখা দিল। আমরা গল্পের শেষের দিকে পড়েছি
যে গ্রামের মানুষের নানান অসুখ বিসুখ করতে শুরু করেছিল? তাহলে এই উত্তরটা আমরা এইভাবে গুছিয়ে বলে দেবো বা খাতায় লিখে নেব। এছাড়া আমরা আর কি বলতে পারি, যে নদীর মাছগুলো কেন মরতে শুরু করলো? আমরা এর আগে তোমাদেরকে আমি ব্যাখ্যা করার সময় বলেছি যে নদীর মাছ প্রথমত আমরা এই গল্পের মধ্যে যেটা আমরা মানে পাচ্ছি, যে সেখানে নদীর মাছ জল দূষণের কারণে মারা যাচ্ছে। তাহলে আমরা জেনে গেলাম যে জল দূষণের কারণে মাছ মারা যাচ্ছে। তারপরে কি দেখতে পাচ্ছি, গ্রামে কিসের কারখানা হবার কথা ছিল? যদি এটা সহজেই তোমরা বলতে পারবে, তার কারণ হচ্ছে ঠান্ডা পানীয় জলের কারখানা হবার কথা ছিল। এই কথা শুনে রসুল তো খুবই প্রথমে আনন্দিত হয়েছিল। তার কারণ সে জানতো না যে 2 বছর পরে গ্রামের অবস্থা খারাপ হতে বসেছে, এটা কিন্তু প্রথম থেকে সে জানতো না। তাহলে এবার আসা যাক শূন্যস্থান পূরণের। যে আমরা এই গল্প থেকে যে দেখো বইয়ে যে লাইনগুলো রয়েছে, যদি আমরা লাইনগুলো তুলে ধরি তাহলে আমরা এইভাবে করতে পারি যে রসুলের গ্রামে সারা বছর কিসের অভাব হয় না। তাহলে এই কিসের জায়গা শূন্যস্থানটা যদি আমরা বলি, তাহলে আমরা কি বলতে পারি, জলের অভাব হয় না। এটা আমরা বই থেকে জানতে পারছি। তোমরা দেখো এই যে এখানে যে লাইনটা আছে, সেই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি রয়েছে, কি করতে পারি, বছরের 2 পরে ওদের গ্রামে কিসের পরিমাণ কমে গেল। তাহলে এখান থেকে আমরা সহজে কিসের বলেছি, তাহলে শূন্যস্থানে জায়গা ফসলের পরিমাণ কমে গেল বলতে পারি। তারপর যদি এইভাবে আমি শূন্যস্থানটাকে তৈরি করি যে কারখানা হলে আমাদের ভালোই হয়, তাহলে আমি যদি কারখানার জায়গাটা বাদ রেখে বলি কি হলে আমাদের ভালোই হয়, তাহলে এখানে উত্তরটা শূন্যস্থানের উত্তরটা হবে কারখানা। তাহলে যদি আমাদের এইভাবে প্রশ্ন আসে বা প্রশ্ন করি, আমরা যদি এইভাবে প্রশ্ন উত্তর করার ক্ষমতা আমাদের মধ্যে বাড়ে, তাহলে আমাদের সেই গল্পটা কিন্তু একদম সহজেই মানে পাঠ্যাংশের বিষয়টা আমাদের মনের মধ্যে গেঁথে যাবে। তারপর এরকম বলতে পারি যে নদীর জল কি হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি নদীর জল নোংরা হয়ে গেছে। তাহলে উত্তরটা শূন্যস্থানের জায়গা হবে নোংরা। তাহলে আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে স্যারদের সাহায্য নিয়ে আমরা কিন্তু এভাবে প্রশ্ন করব এবং সেই প্রশ্নের যথাযথ উত্তর আমরা এই পাঠ্যাংশ থেকেই পাবো। কেমন? তাহলে আমি তোমাদেরকে এই মাটি আর নেইকো খাটি এই ক্লাসটা আমি সুন্দরভাবে তোমাদেরকে পড়িয়ে তারপর ব্যাখ্যা করে এবং সেখান থেকে কিভাবে প্রশ্ন করতে হয় সেগুলো কিন্তু আমরা এটা জেনে গেলাম। এর পরের দিন আমরা ক্লাসে করব বাড়ির পাশের মাঠটা। তাহলে তোমরা বাড়ির পাশের মাঠটা সম্পর্কে একটু জেনে আসবে। আমি পরের দিন ক্লাসে বিস্তারিত আলোচনা করব।